আজ 1 মে শুক্রবার ইভিএম কারচুপির আশঙ্কা দুর্যোগ মাথায় করে স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ট্রং রুমে বহিরাগত ইভিএম সুরক্ষায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। গড়িয়াহাট থেকে হলদিয়া ভোট শেষে ভাঙচুর, অশান্তি, ভাঙড়ে বোমাবাজি, বেহালা ভাটপাড়াতেও ফের উত্তেজনা। ভোট গণনা কেন্দ্র দেখতেও জেলায় জেলায় যাবেন সিইও মনোজ। নির্বাচনের আগেও ঘুরেছিলেন প্রস্তুতি দেখতে। 3 জেলায় পুনর্নির্বাচন হচ্ছে না, বাকিগুলিতে স্ক্রুটিনির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। আলোচনা পুনরায় ভোট নিয়ে। ওড়িশার কঙ্কালকাণ্ড, বারবার অনুরোধ করেও কোনো সাহায্য পাননি জিতু। তদন্তে মিলল ব্যাংকের গাফিলতি। বিমান ভাড়া আকাশ ছোঁয়া, গা নেই কেন কেন্দ্রের? গাইডলাইন নিয়ে জবাব চাইল ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। স্ট্রং রুমে ইভিএম কারচুপির বিস্ফোরক অভিযোগ, কি জানালো নির্বাচন কমিশন? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই ইভিএম কারচুপির আশঙ্কায় সরব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে দলীয় কর্মীদের কড়া নজরদারির নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এবার নিজেই স্ট্রং রুম পাহারায় নামলেন তিনি। এদিন সন্ধ্যায় প্রবল দুর্যোগ ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেত্রী। খোদ মুখ্যমন্ত্রীর এইভাবে সরাসরি স্ট্রং রুম পরিদর্শনের যাওয়ার ঘটনা ঘিরে রাজ্যের রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই, আর সেই আশঙ্কায় ভর করে এবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বঙ্গ রাজনীতি। প্রবল বৃষ্টি ও দুর্যোগ মাথায় নিয়ে সশরীরে স্ট্রং রুম পাহারায় হাজির হলেন খোদ মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে উপস্থিত হয়ে নিজেই ভোট পাহারার দায়িত্ব কাঁধে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো। অতীতে বাংলার রাজনীতিতে কোনো প্রার্থীর এমন সরাসরি ভোট পাহারার ছবি কার্যত দেখা যায়নি। ভোট গ্রহণ পর্ব মেটার পর থেকে ইভিএম এর সার্বিক নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলেই দলের সমস্ত স্তরের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ইভিএম পাহারা দেওয়ার কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম এ বড়সড় কারচুপি হতে পারে এমন গভীর আশঙ্কা প্রকাশ করে তিনি দলীয় কর্মীদের স্ট্রং রুমের বাইরে দিনরাত এক করে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া আচমকা খারাপ হতে শুরু করে, কিন্তু সেই প্রবল ঝড় বৃষ্টি ও দুর্যোগ মাথায় নিয়েই খোদ তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। ভোট গণনার আগেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আর সেখানে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তৃণমূল প্রার্থীদের মূল অভিযোগ, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা এই স্ট্রং রুমে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি বা সাক্ষীর অনুপস্থিতিতেই বাইরের লোক প্রবেশ করেছে। কুণাল ঘোষ এবং শশী পাঁজা দাবি, স্ট্রং রুমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার লাইভ স্ট্রিমিং এ স্পষ্ট দেখা গিয়েছে যে ভেতরের রুমে কয়েকজন মহিলা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ বেশ কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছেন এবং হাতে ব্যালট নিয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের কোনো এজেন্ট ছাড়া কিভাবে সেখানে ব্যালট বাক্স খোলা হলো বা লোক ঢুকলো তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তারা। এই ঘটনার প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কড়া নিরাপত্তার মধ্যেই মেঝেতে বসে বিক্ষোভে সামিল হন কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তাদের সঙ্গে যোগ দেন কুণাল ঘোষের নির্বাচনী এজেন্ট অয়ন চক্রবর্তী এবং জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্ট সহ অন্যান্যরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে স্ট্রং রুম খোলার বিষয়ে কোনো আগাম নোটিশ বা ইমেল তাদের যথাসময়ে দেওয়া হয়নি। তৃণমূল এজেন্টদের দাবি, যখন স্ট্রং রুমে খোলা হচ্ছে তখন তার ঠিক আগেই ইমেল করা হয়েছিল, যার ফলে কোনো দলের প্রতিনিধিদের পক্ষে নির্দিষ্ট সময়ে পৌঁছানো সম্ভব ছিল না। 2 দফার ভোট নির্বিঘ্নে মিটেছে, কিন্তু তারপর রাজ্যের নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে। কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনার মতো নানা জায়গায় মারধর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যৌথ বাহিনী অত্যাচার করছে। কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের 86 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 86 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কার্যালয়ে হামলার পরে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হাতের প্রতীক সহ ছবি ছিঁড়ে ফেলা হয়। 17 ফর্মও খোয়া গিয়েছে। আমরা নিষ্ক্রিয় নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি, যাতে সমাজ বিরোধী দুষ্কৃতীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেওয়া হয়। উল্টোদিকে 2য় দফার ভোট শেষে পূর্ব মেদিনীপুরে হলদিয়া চিরঞ্জীবপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিজেপি। পদ্মশিবির অভিযোগ উড়িয়ে দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার ভোট গণনা কেন্দ্র দেখতেও জেলায় জেলায় যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে প্রস্তুতি কেমন, কমিশনের নির্দেশ মেনে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে কিনা, প্রোটোকল মানা হচ্ছে কিনা, সেই সব খতিয়ে দেখবেন তিনি। 4 মে ভোট গণনা, তার আগে কোথায় কখন যাবেন মনোজ তা এখনো কমিশন সূত্রে জানা যায়নি। এর আগে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরেছিলেন মনোজ। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন রাজ্যে অবাধ শান্তিপূর্ণভাবে ভোট করানোই তার লক্ষ্য। সেই জন্য যা যা করা প্রয়োজন তা তিনি করবেন। অন্যান্য বারের তুলনায় কয়েক গুণ বেশি সংখ্যায় পর্যবেক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। রাজ্য প্রশাসন এবং পুলিশের বহু আধিকারিককে বদলে দেওয়া হয়। বৃদ্ধি করা হয় ভোট গ্রহণ কেন্দ্র এবং বুথের 100 মিটারের মধ্যে সিসি ক্যামেরার নজরদারিও। 23 এপ্রিল প্রথম দফার ভোটের আগে পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গিয়েছিলেন মনোজ। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে কাকদ্বীপ এবং কাটোয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে প্রার্থী, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করেছিলেন। নির্বাচনী এজেন্টদের সঙ্গেও বৈঠক করেন। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ হয়েছে, তবে 3টি জেলায় কোনো পুনর্নির্বাচন হবে না বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। গত 23 এপ্রিল রাজ্যের 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। প্রথম দফার সেই ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ, তবে বুধবার দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। দক্ষিণ 24 পরগনার ফলতায় একটি বুথে ইভিএম এর উপর বিজেপি এবং সিপিএম এর বোতাম টেপ লাগানো ছিল বলে অভিযোগ। সেখানে গোলমাল হয়। উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে বৃদ্ধকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পরিবার। এই বৃদ্ধের মৃত্যু হয়েছে ভোট দিতে গিয়ে। ভোটের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ভোট গ্রহণের পর অভিযোগগুলি বিবেচনা করে পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের সূত্রে খবর, আপাতত নদিয়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানে পুনর্নির্বাচন হচ্ছে না। কলকাতা উত্তর বা কলকাতা দক্ষিণেও পুনরায় ভোটের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তবে বাকি জেলাগুলিতে স্ক্রুটিনি চলছে। পুনর্নির্বাচন নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের ভোটের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেছিলেন। সূত্রের খবর, ফলতা, মগরাহাট ও সোনারপুরের স্ক্রুটিনিতে সুব্রতকে উপস্থিত থাকতে বলা হয়েছে। জ্ঞানেশের নির্দেশ পেয়ে ডায়মন্ড হারবার পৌঁছে গিয়েছিলেন তিনি। এই সমস্ত জায়গায় পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছেন কমিশন। আগামী 4 মে ভোট গণনা হবে। শেষ মুহূর্তে গণনা কেন্দ্রের সংখ্যাও কমিয়ে দিয়েছে কমিশন। 294টি আসনের ভোট গণনা হবে 77টি কেন্দ্রে। তার আগে স্ট্রং রুমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইভিএম সংরক্ষণের এই কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার কঠোর নজরদারি চলছে। ওড়িশার কেওনঝর জেলায় ঘটেছে এমন এক ঘটনা যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। নিজের বোনের মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন জিতু মুন্ডা। সেই ঘটনার প্রাথমিক তদন্তেই উঠে এসেছে ব্যাংক কর্মীদের অসহযোগিতা ও প্রক্রিয়াগত ত্রুটি। ওড়িশা সরকার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দেওয়ানাখালী গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা তার বোনের সঞ্চিত টাকা তুলতে ওড়িশা গ্রামের ব্যাংক শাখায় যায়। অভিযোগ, কর্মীরা তাকে সঠিকভাবে সাহায্য করেননি। এমনকি তাকে বলা হয়েছিল জিতুর বোন না এলে টাকা দেওয়া হবে না, কিন্তু অনেকবার বুঝিয়ে ব্যাংকে আসা যাওয়া করলেও কোনো সমাধান না পেয়ে তিনি শেষ পর্যন্ত বোনের কঙ্কালি প্রমাণ হিসেবে ব্যাংকে নিয়ে আসেন। ঘটনাটি নিয়ে ভিডিও ভাইরাল হতে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তদন্তের নির্দেশ দেন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নর্দার্ন ডিভিশনের ডিভিশনাল কমিশনারের নেতৃত্বে একটি দল ব্যাংক শাখা পরিবর্তন করে। দলটি ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে দেওয়ানগালি গ্রামে গিয়ে জিতু মুন্ডার বয়ান নেয়। প্রাথমিক তদন্তে কি জানা গেছে, জিতু ও তার বোন আগে বহুবার এই ব্যাংকে গিয়েছিলেন বিভিন্ন কাজে। ঘটনার দিন তিনি ব্যাংকে প্রায় 30 মিনিট ছিলেন এবং দুবার ম্যানেজারের সঙ্গে দেখা করেন। সিসিটিভি ফুটেজ তার উপস্থিতি দেখা গেলেও অডিও না থাকায় কি কথা হয়েছিল তা স্পষ্ট নয়। তদন্তকারীদের মতে ব্যাংক কর্মীদের সহযোগিতার ঘাটতি ও প্রক্রিয়াগত জটিলতা এই ঘটনাকে চরম পর্যায়ে নিয়ে যায়। রাজ্য সরকার ইতিমধ্যে জিতু মুন্ডাকে আর্থিক সাহায্য দিয়েছে, পাশাপাশি তার বোনের হিসেবের টাকাও তার হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, আর্থিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অসহায়তার চিত্রও সামনে এনেছে। এখন নজর তদন্তের চূড়ান্ত রিপোর্টে। যখন তখন ট্রেনের মতো বিমানের ভাড়াতেও কেন ডাইনামিক প্রাইসিং এর কোপ পড়বে? কেনই বা সাধারণ মানুষের পকেট কাটবে বেসরকারি বিমান সংস্থাগুলি? বিমানের ভাড়ার এই অনিয়ন্ত্রিত অনিশ্চিত বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে চরম ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। গত নভেম্বর থেকে নোটিশ জারি করা হলেও কেন এখনো পর্যন্ত কেন্দ্র কোনো হলফনামা জমা দেয়নি তা নিয়ে বৃহস্পতিবার রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল। শুনানির শুরুতেই আদালতের পর্যবেক্ষণ, গত 17 নভেম্বর কেন্দ্রকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপর বারবার সময় দেওয়া সত্ত্বেও কেন জবাব দেওয়া হয়নি সরকারকে? তারপর বারবার সময় দেওয়া সত্ত্বেও কেন কোনো জবাব দেয়নি সরকার? কেন্দ্রীয় আইনজীবী আরব দুনিয়ার পরিস্থিতির কথা উল্লেখ করতে চাইলেও আদালত পাল্টা প্রশ্ন করে, তাতে হলফনামা জমা দিতে বাধা কোথায়? তিনবার সময় দেওয়ার পরেও কেন এই অবস্থা? আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ 8 মের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দিতে হবে। কেন দেরি হলো তারও ব্যাখ্যা দিতে হবে সেই হলফনামায়। মামলার পরবর্তী শুনানি 11 মে।